আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সমস্থিতি বা আইসোস্টেসি। দেখো, তোমরা এতদিন যে ভূগোল পড়ে এসছো, তার মধ্যে এই সমস্থিতির ধারণাটা তোমাদের কাছে একেবারেই নতুন বলা যেতে পারে। এই সমস্থিতি বলতে কি বোঝায়, এটাকে বুঝতে গিয়ে তোমাদের কতগুলো জিনিস মাথার মধ্যে রাখতে হবে। যেমন, যদি কতগুলো প্রশ্ন আমি তোমাদের মাথার মধ্যে দিয়ে দিই, যে আমরা যখন একটা বাড়ি তৈরি করি, কেউ যদি কখনো কোনো একটা বাড়ি তৈরি করে, দেখবে বাড়ির একটা কি হয় বলতো, প্রত্যেক বাড়ির একটা ভিত থাকে। যে কেউ যদি একতলা বাড়ি তৈরি করে, তাহলে সে একতলার মতো ভিত তৈরি করে। কেউ যদি দোতলার বাড়ি তৈরি করে, তাহলে দোতলার মতো ভিত করে। আবার কেউ 10তলা বিল্ডিং করলেও তাহলে 10তলার মতো ভিত তাকে করতে হয়। ইভেন সে কিন্তু একতলার ভিতের ওপর 10তলা বিল্ডিং কিন্তু দাঁড় করিয়ে রাখতে পারে না, তখন বিল্ডিংটা কি হবে বলতো, ভুড়মুড়িয়ে পড়ে যেতে পারে। তাহলে যেমন বাড়িটার উপর দিকে উচ্চতা যত বৃদ্ধি পাবে, নিজেও কিন্তু ভিতটা তাকে ঠিক তত বেশি মজবুত করে করতে হবে। এটাই হচ্ছে, অর্থাৎ এই যে এত বড় বাড়ি করছে বা বিল্ডিং করছে, এই যে ভূপৃষ্ঠের ওপরে দাঁড় করিয়ে রাখার এই যে নিয়ম, এটাকেই বলা হচ্ছে সমস্থিতি। এবার দেখো, আমরা যদি ভূপৃষ্ঠের মধ্যেও দেখি, তাই তো ভূপৃষ্ঠের মধ্যেও কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও মালভূমি রয়েছে, তাই তো। এই যে হিমালয়ের উচ্চতা এত বেশি, তাহলে হিমালয়টা ভূপৃষ্ঠের ওপর কিভাবে সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে, এটা প্রশ্ন প্রত্যেকেরই হতে পারে। যে এতটা উচ্চতা হওয়ার জন্য সে তো হুড়মুড়িয়ে বা ভেঙে পড়ছে না বা পড়ে যাচ্ছে না, তাহলে এর নিশ্চয়ই কোথাও কোথাও এর ভিতটা কিন্তু রয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠে যদি কোনো জায়গায় উত্থিত হয়, ঠিক কোনো না কোনো জায়গায় অবনমিত হয় বা নিচু হয়। যেমন আমরা যদি বলি পৃথিবীর সব থেকে উচ্চতম স্থান বা সব থেকে উচ্চতা বেশি এভারেস্টে, যার উচ্চতা আমরা 8,848 মিটার বলতে পারি। পৃথিবীর মধ্যেও ঠিক গভীরতম স্থানের দৈর্ঘ্য যদি আমরা দেখতে চাই, সেটাও কিন্তু প্রায় 11 কিলোমিটার। তাহলে এটা 8 কিলোমিটার হচ্ছে, এবং এটা হচ্ছে 11 বা 10 কিলোমিটারের কথা বলছি আমরা। তাহলে এই যে এই কোনো জায়গায় উত্থিত হচ্ছে মানে কোনো জায়গায় অবনমিত হবে, এর মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা ভূমিরূপ তার সাম্য অবস্থায় বিরাজ করে রয়েছে। এবার দেখো, সমস্থিতি যদি আমরা সংজ্ঞা বলি, সেটা হচ্ছে ঘনত্ব অনুসারে ওপরের শিলাস্তরের ভরের সাথে নিম্নের শিলাস্তরের ভরের ভারসাম্য বজায় রাখতে যে অবস্থাটি মহাদেশ ও মহাসাগরের উচ্চতার পার্থক্যকে নিয়ন্ত্রণ করে, সেটাকেই বলা হচ্ছে আইসোস্টেসি। অর্থাৎ আমরা যেটা বললাম, যে এই পাহাড় পর্বত মালভূমি যেগুলো দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে মহাদেশীয় অংশের অন্তর্গত সকল পাহাড় পর্বত মালভূমি সমভূমি ভারসাম্য অবস্থায় যে রয়েছে, এই ভারসাম্যতাকেই বলা হচ্ছে আইসোস্টেসি বা সমস্থিতি। এবার আমরা জানবো আইসোস্টেসি শব্দের অর্থ কি, অর্থাৎ আইসোস্টেসি শব্দটির উৎপত্তি কোথা থেকে, এটা আমরা জানবো। ইংরেজি আইসোস্টেসি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ, আইসো অর্থাৎ সমান ও স্টেটিক অর্থাৎ অবস্থা থেকে। অর্থাৎ আইসোস্টেটিক কথার অর্থ হচ্ছে সমানভাবে অবস্থান করা বা ভারসাম্য অবস্থায় বিরাজ করাকে বোঝায়। এই আইসোস্টেসি কথাটি বা শব্দটি প্রথম ব্যবহার করেন 1889 সালে বিজ্ঞানী ডাটন প্রথম এই আইসোস্টেসি কথাটি ব্যবহার করে। যদি আমরা দেখি আইসোস্টেসির মূল কথা কি, আইসোস্টেসি হচ্ছে ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তির ফলে উচ্চ শিলাস্তর ক্ষয়ে নিচু শিলাস্তরে পরিণত হয়, আবার তা পুনরায় নতুনভাবে সঞ্চিত হয়ে আইসোস্টেসি ব্যালেন্স রক্ষা হয়। আমি বলছি, এই কথাটার অর্থ হচ্ছে যে ভূপৃষ্ঠে কোনো এক উঁচু শিলাস্তর,
উঁচু শিলাস্তর কি হচ্ছে, ক্ষয়ে গেল। ক্ষয়ে প্রাপ্ত হওয়ার ফলে ওর উচ্চতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং সেটা কমে যাওয়ার ফলে সেই ক্ষয়িত পদার্থগুলো কি হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে সঞ্চিত হচ্ছে। তাহলে যেখানে সঞ্চিত হচ্ছে সেখানে উচ্চতায় কি করছে, সেটা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর কোনো জায়গায় ক্ষয় হচ্ছে এবং কোনো জায়গায় সঞ্চয় হচ্ছে। এর ফলে যে সাম্য অবস্থা থাকছে এটাকে আইসোস্টেসি ব্যালেন্স বলা হয়। এবার আমরা জানবো সমস্থিতির ধারণাটা সম্পর্কে। অর্থাৎ এই সমস্থিতির ধারণাটা কিভাবে এসেছে। দেখো, এই সমস্থিতির ধারণাটি এসেছে বিজ্ঞানী আর্কিমিডিসের প্লাবতা থেকে। প্লাবতাটা কি? প্লাবতা হচ্ছে যে একটা লোহার টুকরোকে যদি আমরা জলের মধ্যে ফেলে দিই, দেখা যায় সেই লোহার টুকরোটা কিন্তু জলের মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু সেই ওই লোহার টুকরো থেকে অনেক বেশি ওজনের জাহাজ বা একটা স্টিমার জলের মধ্যে কি হচ্ছে, অনায়াসে ভেসে থাকতে পারে। কেন ভেসে থাকতে পারে? কারণ হচ্ছে তরল পদার্থের উপর এই যে ভাসমান যে বস্তুটা রয়েছে সেটা কি হচ্ছে, তার ভরের থেকে বেশি পরিমাণ জল কি করছে, সে স্থানান্তরিত করে। যখন সে স্থানান্তরিত করতে পারে নিজের ভরের থেকে বেশি পরিমাণ জল, তখনই কিন্তু বস্তুটা কি হচ্ছে, জলের উপর ভেসে থাকতে পারে। কারণ কি হচ্ছে, লোহার টুকরোটা দেখো আয়তনটা অনেক ছোট, কিন্তু ভর অনেক বেশি হওয়ার জন্য সে তার আয়তনের থেকেও কি হচ্ছে, বেশি পরিমাণ জল সরাতে পারছে না, সেই কারণে সে ডুবে যাচ্ছে। কিন্তু জাহাজ বা লঞ্চটা কি হচ্ছে, তার ভরের থেকে সে বেশি পরিমাণ জল কি করছে, স্থানান্তরিত করে দিচ্ছে। স্থানান্তরিত করার ফলে সে কিন্তু জলের মধ্যে, এবং আমরা কি জানি জলের একটা উচ্চ চাপ, মানে উপর দিকে ঊর্ধ্ব চাপ রয়েছে। এই চাপের প্রভাবে কি হচ্ছে, এই যেটাকে আমরা বলছি জাহাজ বা স্টিমারটা জলের মধ্যে ভেসে থাকতে পারছে। বৈজ্ঞানিকরা বলছে জলের মধ্যে যেমন জাহাজ ভেসে থাকে, ঠিক তেমনি কি হচ্ছে, এই তরল পদার্থের ওপর আমরা কি জানি, পৃথিবীর অভ্যন্তর ভাগে যখন আমরা পড়িয়েছিলাম একটা স্তরের কথা আমি তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। অ্যাস্তনোস্ফিয়ার হচ্ছে অর্ধথকথকে জেলির মতো একটা স্তর। এই স্তরের মধ্যে কি হচ্ছে, এই ভূপৃষ্ঠের মালভূমি, পর্বত, সমভূমি প্রত্যেকটাই কি হচ্ছে, সাম্য অবস্থায় বা ভাসমান অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ যেমন জাহাজ জলে ভাসে, তেমনি যেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের এই অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় বিরাজ করছে। ভূত্বকের যে অংশ যত বেশি, ভূত্বকের যার উচ্চতা যত বেশি হবে, সে নিচের দিকে কিন্তু তত বেশি কি হচ্ছে, ডুবে থাকবে বা প্রবেশ করবে। এবং যার উচ্চতা যত কম হবে, সে কিন্তু তার নিচের দিকে কি হচ্ছে, সে কিন্তু অতটা কি হচ্ছে, প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এটাই কি হচ্ছে, তার কারণ এই পর্বতের উচ্চতাটা কি হচ্ছে, অনেক বেশি হওয়ার জন্য সে কি করছে, দেখো নিচের দিকে অনেক বেশি কিন্তু প্রবেশ করছে। কিন্তু সেই তুলনায় মালভূমি আয়তন পর্বতের তুলনায় কম হওয়ার জন্য কম প্রবেশ করছে। তার থেকে সমভূমির আয়তন আরো কম হওয়ার জন্য সে কিন্তু কম পরিমাণ নিচের দিকে প্রবেশ করছে। অর্থাৎ এই যে প্রত্যেকটা যেটা ভূত্বকের ইউনিট বা এককগুলো, পর্বত বলো, মালভূমি বলো বা সমভূমি, প্রত্যেকটাই কি হচ্ছে, সেই অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান বা যেটা সাম্য অবস্থায় বিরাজ করছে। এইখান থেকে এই সমস্থিতির ধারণাটি মেনলি আমাদের কাছে মানে সৃষ্টি হয়েছে বা এসেছে বলা। এবার আমি তোমাদের সমস্থিতিটার ধারণাটা সম্বন্ধে একটু ব্যাখ্যা করব, বা এই সমস্থিতির ধারণাটা কি সেটা নিয়ে তোমাদের একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে সমস্থিতির সমতা বজায় রাখার জন্য মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকগুলি এক সমতা বজায় রেখে চলে, তাই তো? কারণ কি হচ্ছে, সমস্থিতিটাকে ধরে রাখার জন্য এই মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক একটা সমতা রেখে চলে। কি করে? যেমন মহাদেশীয় ভূত্বক বা যেটাকে আমরা শিয়াল বলছি, শিয়ালটা কি হচ্ছে, এর উচ্চতা অনেক বেশি, এই জন্য কি হচ্ছে, নিচের দিকে অনেক বেশি সে কি করছে, প্রবেশ করছে অ্যাস্তনোস্ফিয়ার। তাহলে যার উচ্চতা যত বেশি হচ্ছে, সে নিচের দিকে কি হচ্ছে, তত বেশি প্রবেশ করছে। কিন্তু কি হচ্ছে, অপেক্ষাকৃত সমুদ্র, যেটাকে বলা হচ্ছে সামুদ্রিক ভূত্বক বা যেটাকে আমরা বলছি সীমা, এর উচ্চতা অতটা বেশি না, সে কিন্তু কি হচ্ছে, যেটা নিচে অ্যাস্তনোস্ফিয়ারের মধ্যে এত বেশি প্রবেশ করছে না। অর্থাৎ এটা উপর দিকে কি হচ্ছে, এটা অনেক উঁচুতে অবস্থান করছে বা উপরে অবস্থান করছে। যেমন পর্বত বা উচ্চ কোনো ভূমিরূপ, সেটা নিচের দিকে যেমন যতটা বেশি প্রবেশ করছে, এবং সামুদ্রিক ভূত্বক কিন্তু ততটা নিচের দিকে প্রবেশ করছে না। অর্থাৎ এটা বেশি প্রবেশ করছে এবং বেশি কি হচ্ছে, নিচের দিকে
প্রবেশ করছে এবং সামুদ্রিক ভূত্বক কিন্তু উপরের দিকে উঠে এসে কি করে সাম্য অবস্থায় বিরাজ করছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, আজ থেকে কয়েক কোটি বছর ধরে পৃথিবীর যে আয়তন সেটা কিন্তু একই রয়েছে। এমনকি আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় কোনো পর্বত বা উচ্চভূমির সৃষ্টি হচ্ছে, তার ফলে পৃথিবীর আয়তন বৃদ্ধি পাচ্ছে। আবার এমন কোথাও শোনা গেছে কি যে পৃথিবীর অবনমিত হয়েছে বা কোনো খাতের সৃষ্টি হয়েছে এবং সেখানে বসে যাওয়ার ফলে পৃথিবীর আয়তন কমে গেছে? এটা তো আমরা কখনোই দেখতে পাই না। তাহলে সেই আজ থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীর যে আয়তন কিন্তু একই রয়েছে। এই এক থাকার কারণ কি বলতো? এই এক থাকার কারণ হচ্ছে এই আইসোস্টেসি বা সমস্থিতির কথা বলতে পারি। তাই তো শুধু প্রাচীনকাল থেকে যেটা বললাম যে পৃথিবীর আয়তন একই রয়েছে, সেটা হচ্ছে এই সমস্থিতির কারণে। তাই দেখবে ভূপৃষ্ঠে যে স্থানে যে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করে, যদি কোনো একটা জায়গায় দেখবো কোনো একটা উচ্চভূমি বা পর্বত সৃষ্টি হয়েছে, তাকে দেখবো তার পাশে কোনো জায়গায় কি হচ্ছে, কোনো একটা অংশ সমপরিমাণ অংশ বসে গিয়ে অবনমিত হয়ে গিয়ে সমতা বজায় রাখে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপর কোনো একটা জায়গায় উচ্চভূমি বা পর্বতের সৃষ্টি হলে কোথাও না কোথাও সেটা অবনমিত হওয়ার ফলে অবনমিত হয় এবং উত্থিত এবং অবনমিত, এর ফলেই কিন্তু কি হচ্ছে, এই সাম্য অবস্থাটা বিরাজ করতে পারছে। আবার যদি দেখা যায়, দেখবে কোনো একটা জায়গায় যদি স্তূপ পর্বত থাকে, তার পাশে কি দেখা যায়, গোস্ত উপত্যকা লক্ষ্য করা যায়। আবার দেখবে সামুদ্রিক শৈলশিরা, যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা আমরা পড়েছি বা জানি, এই যে সামুদ্রিক শৈলশিরা যদি কোথাও সৃষ্টি হয়, কিন্তু ঠিক তার দেখবে তার পাশে গভীর সমুদ্র খাতেরও অবস্থান কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এক কথায় বলা যায় যে ভূপৃষ্ঠের ওপর কোথাও উত্থিত হওয়া মানে পৃথিবীর পৃষ্ঠে কোথাও না কোথাও অবনমন ঘটছে, এবং পৃথিবীর পৃষ্ঠে যদি কোথাও অবনমিত হয়, তাহলে পৃথিবীপৃষ্ঠে কোথাও না কোথাও উত্থিত হওয়ার ফলে উচ্চ ভূমিরূপের সৃষ্টি হয়। এবং এই কারণেই কিন্তু কোটি কোটি বছর ধরে পৃথিবীর আয়তনের কিন্তু কোনো হেরফের হচ্ছে না বা পরিবর্তন হয়নি, একই রকমই কিন্তু অবস্থায় বিরাজ করছে, শুধুমাত্র এই সমস্থিতি বা আইসোস্টেসিস। এবার আমরা পড়ব সমস্থিতি নিয়ে বিভিন্ন ভৌগোলিকবিদ তাদের বিভিন্ন ধরনের তত্ত্ব উপস্থাপন করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, এটা হচ্ছে জেবি এইরি। তিনিও সমস্থিতি সম্বন্ধে একটা তত্ত্ব বা ধারণা উপস্থাপন করেছেন, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী জেবি এইরি 1855 সালে এই তত্ত্বটি উপস্থাপন করেন। অর্থাৎ এই জেবি এইরি 1855 সালে এই সমস্থিতি সম্পর্কে একটা তত্ত্ব বা ধারণা আমাদের কাছে উপস্থাপন করে। এইরির মতে কি? এইরির মতে হচ্ছে এইরির মতে কি বলছেন, একই ধরনের ঘনত্বযুক্ত বিভিন্ন আয়তনের বস্তুকে জলে ভাসিয়ে দিলে সেগুলো বিভিন্ন উচ্চতায় জলে ভাসতে থাকে। ঠিক তেমনি পর্বত, মালভূমি, সমভূমিগুলি অ্যাস্তনোস্ফিয়ারের ওপর বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এই নিমজ্জিত অংশকে এইরি রুট বলেছেন। এই জন্য এই তত্ত্বকে রুট হাইপোথিসিস অফ আইসোস্টেসি বলা হয়। এবার দেখো এইরির এই তত্ত্বের মূল কথা কি। উনি বলছেন বিভিন্ন আয়তনের মানে কি হচ্ছে বিভিন্ন আয়তনের যে ভূমিরূপগুলো আমরা ভূপৃষ্ঠের উপর দেখতে পাই, যেটা পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে, যেমন একটা পর্বত, মালভূমি, সমভূমি, কিন্তু তাদের কি হচ্ছে, তাদের ঘনত্ব প্রায় প্রত্যেকটারই সমান। উনি এটা বলছেন পর্বতেরও যা ঘনত্ব, মালভূমিরও তাই ঘনত্ব এবং সমভূমিরও তাই ঘনত্ব, এবং সেইগুলো শুধুমাত্র কি হচ্ছে, তাদের উচ্চতা অনুযায়ী সেটা অ্যাস্তনোস্ফিয়ারের উপরে বিভিন্ন উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। যেমন পর্বতের উচ্চতা সব থেকে বেশি বলে সে কি হচ্ছে, নিচে অ্যাস্তনোস্ফিয়ারের উপর কি হচ্ছে, বেশি পরিমাণ প্রবেশ করছে। তারপরে উচ্চতা কি হচ্ছে, মালভূমির উচ্চতা, যার উচ্চতা পর্বতের থেকে কম, সমভূমির থেকে বেশি, কিন্তু সেই জন্য কি হচ্ছে, তার যেমন আয়তন বা যেমন উচ্চতা, ঠিক নিচের দিকে ততটা পরিমাণ সে কি হচ্ছে, প্রবেশ করছে। আবার সমভূমির আয়তন বা যেটা উচ্চতা সব থেকে কম, সেখানে কি হচ্ছে, ভূ অভ্যন্তর ভাগে সে কম পরিমাণ প্রবেশ করেছে। এটা হচ্ছে এইরির তত্ত্বের বা ধারণার মূল কথা। অর্থাৎ এই প্রত্যেকটা ভূমিরূপ বা ভূত্বকের এই ইউনিট বা এককগুলির ঘনত্ব হচ্ছে একই
শুধুমাত্র তাদের আয়তনের ওপর নির্ভর করে সেগুলো নিজ অ্যাস্তনোস্ফিয়ারের উপর বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। অর্থাৎ উনি বলছেন প্রত্যেকটা বস্তুর ঘনত্ব একই, শুধুমাত্র উচ্চতা যার যত বেশি হবে সে নিচের দিকে তত বেশি প্রবেশ করবে, যার উচ্চতা যত কম হবে সে নিচের দিকে তত কম পরিমাণ প্রবেশ করবে। এটাই হচ্ছে অ্যারিড বা যেটাকে জেবি অ্যারিড তত্ত্বের মূল কথা।